হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি গল্প। গল্পের নাম হৃদ মায়ার প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির মুখের সামনে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়ার অচেতনতায় লোকটি সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করলো। পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া, এই যে শুনছেন। এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী-রাঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্তপ্রবাহ বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন। মায়া অনবরত ডাকে অর্ধ বেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মায়ের লাল হিজাবধারী ঝাপসা একটি মেয়ালি মুখে। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক করে চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটার সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটার অস্পষ্ট স্বরের কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটার দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা, সেদিকে লোকটার কোনো খেয়াল নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এ অসময়ে মিষ্টি যাচ্ছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না। হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা তার শাড়ির আঁচলে থাকা লোকটির কপালে চেপে ধরল। আগের নাই বলল, মিষ্টি মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যে অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে কথা বলতে না দিয়ে লোকটা ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ের বাবারও আছে, মাঝে মাঝে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা ঘেরে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের ওপরে কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে পুরল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকা এসেছিল ঘুরতে। বেশ ঘুরে ফিরে সারাদিনটা ভালো কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই অচেনা শহরে লোকটিকে মায়া নিজের হাতে চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের পর ছিল চকলেট মেয়েটার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরছিল বাসায় যাওয়ার জন্য। কিন্তু পথের মধ্যে হঠাৎ আরিফের বাইক চালাতে চালাতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এই জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলে 2টো রুম বুকিংও করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই ও মায়ের জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনেদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আর অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় তার সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটি বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ের কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, আটকে উঠল লোকটির হঠাৎ কান্দে। জড়তায় সিটিয়ে সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনের দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতে ফের লোকটার মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আপনাদের যেন তারা জলদি জলদি এখান থেকে এসে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো নেই,
দেখুন না কিরূপ ঝড়ঝাপটার বাতাস বইছে চারপাশে, আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে, তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় ফোন করব। লোকটা আর কান অব্দি পৌঁছালো না মায়ের কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ের কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে কান্না আসে। আচ্ছা মতন ফেসে গেছে সে, না আছে নিজের ফোন আর না আছে লোকটা কিছু বলতেও পারছে না। এদিকে রাত হয়েছে অনেকটা বেশি, তার উপর আকাশের অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামবে বলে আবহাওয়া ভালো নয়। প্রবল বেগে বাতাস ধরে ফুটপাতের ধুলোগুলো পর্যন্ত গোল হয়ে ঘুরছে। এমন তো অবস্থায় মায়ের চোখে মুখে অন্ধকার দেখছে, অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল বেগে কান্নায় পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না, বর্তমানে যে জায়গায় বসে আছে সে জায়গাটার নামও জানা নেই তার। মায়া কীভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়তা প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানে কোনো কিছু মায়ের পরিচিত নয়। দেখা গেল এই লোকটিকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিছু দূর যেতে আরও বড় কোনো বিপদের সম্মুখীন হলো। তখন কি করবে মায়া? ভয়ের তো মুখে মায়া আশেপাশে তাকালো, পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারোর কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটিকে কাঁধে চেপে কোনোরকম ধরে বসাতে চাইল। দুর্বল লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ের কাঁধের ওপর, কপাল ঠেকালো মায়ের কাঁধে। অদ্ভুত শিহরণে মায়ের কিশোরী মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির দুবাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বনের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সঙ্গীতে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করলো, মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠমান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ডিমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের নিচে পায়ে তোলে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আটকে উঠল তৎক্ষণাৎ। মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়িগুলোর কুচিগুলো পুনরায় ধরে এলোমেলোভাবে কোমরে গুঁজে নিল। লোকটিকে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। তখন দেখলো মায়া হাইটে লোকটার কাজ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজনে মায়ের সাধ্যের বাইরে ছিল। এত বড় লোকটিকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি লোকটা পুরোপুরি নাগাল নাই পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বার জোরে না হয় লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়ের ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ের কাঁধ চেপে নিজের ভর ফেলেছে মায়ের উপর। লোকটি বেশ লম্বা হয় মায়ের দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠল, বাধা দিতে চাইল, বুঝতে পারলো লোকটির অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ের উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে কোনো সেফ জায়গায় না যায় তাহলে ওরা আরও বিপদে পড়বে। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে হয়। মায়া তাই নিজের কাঁধের ওপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওর ওয়েট সামলাতে গিয়ে বারবার মায়া নিজে হোঁচট খেয়ে পড়তেও পড়লো না, নিজের ব্যালেন্স সামনে এগিয়ে চলল। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পায়ে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আগতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবককে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়া কাঁধ থেকে অচেনা লোকটিকে নিজের কাঁধে তুলে নিল, এগুলো নিজের বাড়ির উদ্দেশ্যে। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তিবশাল অর্ধবয়স্ক মানুষটি লোকটার বয়স্কার বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার রক্তাক্ত লোকটার অবস্থা দেখে বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমত জানালো, কারণ ওনার ধারণা মায়া আর অচেতন লোকটির প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে যেয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনাদের বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে। ওনার ছেলের মধ্যে এমনটা ওনার চিন্তাভাবনা ইতিমধ্যে। চিন্তাভাবনা অনুযায়ী মায়া এক ছুটে
কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করতে। অবশ্য বৃদ্ধা লোকটি ওসব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ি আর অচেতন যুবকটির ইন করা প্যান্ট শার্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা প্রকাশ পেয়েছে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে গিয়ে মায়ার গায়ে শাড়িটা অগোছালো হয়ে সাথে রক্তাক্ত লেগে আছে, দাগ হয়েছে অসমাপ্ত শাড়ির জায়গায় জায়গায়, এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলতে পূর্ব থেকে লোকটির রক্ত ভিজেছিল, তাই ওনার ধারণা হতেই পারে যে মায়া অসৎ কাজ করে বেরিয়েছে এই লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বলতেও পারছে না, কেউ বিশ্বাস করবে না তাকে, সেটা লোকটির তীক্ষ্ণ কথা শুনে বুঝতে পারছে মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরেও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকায় গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলেমেয়েদের বিয়ে নয়, আশেপাশে 5 এলাকায় মানুষের বিয়ে দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন, কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমে চশমাটা ভেতর দিয়ে চোখ উঠিয়ে আরও একবার পরখ করলো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘরে কারোর চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও একবার পলক করে দেখলেন এবং নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে ভেতর নিয়ে যেতে। ওদের ভেতর নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অসচেতন লোকটি যুবকটিকে নিয়ে ভেতরে গেল। তার পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতেই পিলা চমকে উঠল হাফেজের। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটিকে দেখে নিল। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দ্রুত পায়ে বের হয়ে গেল রুম থেকে। মায়া হাঁসফাঁস করলো হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতে মায়া স্বস্তি হলো। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়লো যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থাকার চেয়ে বিপদের মনে হচ্ছে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজায় কাঁপছে সম্পূর্ণ, গলা শুকিয়ে কাঠ। মায়া মত্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটাও কোথাও যেন মায়ের কথা ভালো লাগেনি। মায়াকে তখন কী সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনো অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলও না। মায়া দুহাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে। নিজের ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়া ভয় জয় আতঙ্ক টেনশন সব কিছু বাড়িয়ে হাজির হলো কাজী সাহেব ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গড়নের আরও একটা ছেলেও প্রবেশ করলো, বাসায় গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটাকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখেই মায়া হলো মেয়ের। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতা নিয়ে বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরাস দৃষ্টি মানে বুঝেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব, সুমন যা, তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনোরকম বইটা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ের সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকিস্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে এসেছো আমার দুয়ারে, আমার ঘর অপবিত্র করেছ, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালেমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই।
তোমাদের অবস্থা বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে এসেছো এখানে। আর এই মেয়ে, তুমি যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবার ছেলে আসলে, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝতে পারবে আশা করি। এই ছেলে যে কারোর আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। সে যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধারী প্রেমিকও তোমার প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এই জন্য বলছি, আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এলাকার মানুষ জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। তাই বলছি, আমি যা বলবো চুপচাপ মেনে নিয়ে বিয়েটা করবে, বুঝছো মেয়ে? চশমার ফাঁকে চোখ কুচিয়ে তাকালো মায়ের দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো মুহূর্তে শক্ত কিছু ধাটিয়ে বলে ফেলতে দ্বিধাবোধ করবেন না তিনি। তারপরেও পাপটা মেনে নেবেন না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজীর দিকে। কোথা থেকে কোথায় নিয়ে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করল? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ। তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আবারও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে থাকা কান্নাগুলো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়া হঠাৎ কান্নায় ধমকে উঠল কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে রইল। মায়া তখনও জানা নেই কীভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফাঁসাতে পড়লে কীভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেলে মায়ের শুধু বুক ফেটে কান্না আসে, এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসলো। কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধ বেহুশ লোকটির কথা কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থায় ঘরের মাঝেই 3 বার কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ের স্বামীকে নামক লোকটির কোনো কিছু শুনল না, শুধু শুনলো মায়ের থেকে যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজে সব কিছু লিখে রেখেছেন কাবিননামায়। মায়ের পরিবারের কথা জিজ্ঞেস করলো। মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া বলল, ব্যাস এতটুকুই। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে নিল কাবিননামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটায়। চোখ বোলালো একটু করে। বরের জায়গার স্বামীর নামটাই মায়া ভালোভাবে দেখেও বুঝলো না সেখানে আসলে লোকটির কী নাম লেখা। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে দিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া যত চেষ্টা করেও সিগনেচারটা মায়ের ছোটো মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর চোখ বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধ বেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচারটা করে বিয়ে সম্পূর্ণ করতে কাজী সাহেব উঠে দাঁড়ালো, খাতাপত্র গুছিয়ে নিল। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাওয়ার জন্য দিতে। রাতের প্রহর শেষ প্রায়। হাতমের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শিটের জানালা দিয়ে মায়া। ওই ছোট্ট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই জেমের বাঁধ ভেঙে বৃষ্টি হয়ে বারবার গাল ঝরিয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতে উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠোয় ফোন চেপে নিয়ে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িওয়ালা ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোনটি চেয়েছিল মহিলার কাছ থেকে। তিনিও মায়ের মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে। কিন্তু মায়ের ভাগ্য সহায় হলো না। সেই মধ্যে রাতে থেকে এক নাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ। বারবার নট রিচেবল আসছে। মায়ের কান্নার বেগ বাড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকায়। নাম দাম পরিচয় কিছু জানে না মায়া, অথচ এই লোকটা নাকি মায়ের স্বামী। ভাগ্যের কি পরিহাস!
তাছাড়া এখন মারিয়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর কোনোদিন দেখা হবে কিনা সন্দেহ। দেখা না হওয়ার শতভাগ নিশ্চয়তা। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকটার বউ। জানবে বা কীভাবে? লোকটা সজ্ঞানে থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরা তো বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ের মতো এই লোকটাও মায়ের কোনো নাম ঠিকানা জানে না, এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি। হুঁশ ফেরার পর এই লোককে কি বলবে মায়া? বলার মতো আদৌ কিছু আছে মায়ের কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ের তো মায়া আরও ভয়ের তো হলো। চুপিসারে সেখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে অচেনা স্বামী নামক লোকটার সম্মুখে তারা। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটিকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে যেতে গিয়েও পা থেমে যায়। হাতের বাটন ফোনটা চেপে সময় দেখে নিল 3:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায়, মায়া চলে গেলে তখন কি মায়ের পাপ হবে না? না থাক, আর না হয় একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামীর চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেল। তখন লোকটাও মায়াকে অপ্রত্যাশিত বিয়েটার জন্য দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি, তারপর আবার মায়া সম্পর্কে কিছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনের জন্য মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই ওর। স্বস্তির মনে মায়া ততক্ষণে বসে রইল যতক্ষণ না পর্যন্ত আরিফ মায়ের কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন প্রায় ভোর। ধরনীর বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তখনই পালালো সেখানে জানলা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামী ঘুম ভেঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতে রুমে ঢোকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজে বলে, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনি হ্যাং হয়ে আছে। তারপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকালো সে বিরক্তিতে। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে এনেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথায় পিষছে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে দেখো। ছেলেটি চোখ আউড়িয়ে নিজের সামনে থাকা মায়ের রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ের খোঁজ করে বলল, তোমার সাথের মেয়েটি কোথায়? ফোন হাতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে, কিসের মেয়ে। অপকাজে সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এখানে এসেছিল আমি তার কথা জিজ্ঞেস করছি। তাকে দেখছি না কেন? সে কোথায়? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মত হয়ে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিসাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে। দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটা দেখা পর্যন্ত যায়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতেই গেলেই চলে। অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ করছে তার কাছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সে মেয়ের খোঁজ কীভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা পাত্তা দেয় না। স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে একটা নাম্বার টাইপ করতে করতে অপকটে বলে, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোন টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ায়। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে। এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে 2 হাত গুছতে গুছতে বলে, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে আমি ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকটির কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব। তিনি চিনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর
একমাত্র ছেলে আব্রাহাম খান হৃদ রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনো খান পরিবার কাউকে জড়াতে শুনেনি কখনো। এমনকি এই হৃদ খানকেও কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে আজে বাজে কথার বদনাম শোনা যায়নি এখনও। তিনি মনে করেন খান বাড়ির মানুষজন যেমনই হোক না কেন, তাদের বাড়ির বউরা অত্যন্ত মর্যাদা নিয়ে চলে সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতে রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়া সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এই জন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার দায়িত্ব। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে হয়তো কাজী সাহেব উল্টোপাল্টা ভেবে নিয়েছে যে মেয়েটি হয়তো তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করল না। এতে বেশি কথা কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না সে। তার এখানে কোনো কাজ নেই, বিদায় দিয়ে চলে যাওয়ার জন্য উচিত মনে হয়। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকে পকেটে দুজনের কাবিননামার একটা কাগজ দিয়ে দেয় হৃদের হাতে। তিনি ধরিয়ে দিয়ে তিনি নিশ্চুপে রূপ ত্যাগ করল। কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতে এক আকাশ সমান বিস্মিত হয়ে গেল যখন দেখলো বরের জায়গার তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্তি বোধ করল এমন হঠাৎ অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টি বলিয়ে বউটার নাম দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোতবরভাবে লেখা আছে রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়ে স্মরণ করে নিতে গেল। তবে বইয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালে কঞ্চি ভাঁজ পড়ে আরও দৃঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারির বাচ্চার সাথে বিয়ে দেওয়া হয়নি তো তারা? গড নোজ। সদ্য বিয়ে হওয়া বয়স সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসানোর মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ নিতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়ের বিষয়টা ভুলে গেল। বিয়ের মতো পবিত্র সম্পর্কটা দুজনে ভুলে সামনে এগোতে চাইল। হলো তাই। দুজনের কারোর মাঝেই তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়ে নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ কারোর কাছে বলার প্রয়োজন মনে করেনি, আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষ দুটোই পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা জানা নেই। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।